রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে কোনো কথা হবে না। বিজেপি আরএস এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে কোনো কথা হবে না। বিজেপি আরএস এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে কোনো কথা হবে না। বিজেপি আরএস এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কতল করে কোনো কথা হবে না। বিজেপি আরএস। নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন পশ্চিমবাংলারই একটা ভিডিও। পশ্চিমবাংলার একজন বাঙালি যিনি বাংলায় কথা বলেন, তিনি বলছেন বিজেপি কিংবা আরএসএস যেখানে পাও সেখানে কতল করো, অর্থাৎ খুন করো। এটাই তার দাওয়াই হিন্দুদের জন্য। যদি কেউ বিজেপি করে কিংবা আরএসএস করে তাহলে তার জন্য মৃত্যুদণ্ড। এবং পশ্চিমবাংলাতে বিজেপি কিংবা আরএসএস করার দাবি কেউ জানাতে পারবে না, কেউ এই পার্টি করতে পারবে না, কিংবা আরএসএস এর মতো একটা সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবে না। তাহলে তাদেরকে বল প্রয়োগ করে খুন করা হবে। এর অর্থটা দাঁড়ালো এই যে ল অ্যান্ড অর্ডার একদল মানুষের হাতে, যারা নিজের হাতে নিয়ে শমশেরগঞ্জের মতো চন্দন দাস কিংবা হরগোবিন্দ দাসকে যেভাবে খুন করেছে ঠিক একইভাবে খুন করতে পারে। বাংলাদেশের কথা আমি নাই বললাম, দীপু দাস কিংবা অমৃত মণ্ডল কিংবা একের পর এক যাদেরকে খুন করা হয়েছে, ঠিক একইভাবে বিজেপি আরএসএস করলে সেটা তার সাংবিধানিক অধিকার হরণ করে তাকে খুন করা হবে। এটাই চলছে এখন পশ্চিম বাংলাতে, কারণ এটাই গণতন্ত্র, পশ্চিমবাংলার গণতন্ত্র, যেখানে অন্য কোনো দল করলে, পার্টিকুলারলি বিজেপি এবং আরএসএস করলে তাদেরকে খুন করে দেওয়া যেতে পারে, খুন করা হতে পারে, এবং তার জন্য রাস্তায় দাঁড়িয়ে পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে খুন করার নিদান এভাবে দিচ্ছেন। ঠিক গতদিন বা তার আগের দিন বীরভূমের নানুরে একটা ঘটনা ঘটেছে, সেটাও আপনারা দেখুন। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? পার্টি করবো না। আরএসএস আনবে? আরএসএস পার্টি করবো না। বল বল, এই ভিডিও কর। বল জীবনে কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাই, সবাই কাছে ক্ষমা চাই। হিন্দি ভোজন আসবে। এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর তুলি ওদের হাতে দিয়ে দেবো, ছিঁড়ে গেলো তুমি। তুলি ওদের হাতে বেঁধে তুই ছিঁড়ে গেলো। হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেন? এদিকে ছিঁড়ে দেবো, ছিঁড়ে গেলো। রিন্টু পাল, যে এখন ছোটোখাটো স্কুলের শিক্ষকতা করেন, সে বিজেপি কিংবা আরএসএস করে বলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে কাজল শেখের যারা ঘনিষ্ঠ, সেই মিলন শেখ কিংবা আজিজুল শেখরা ঘিরে ধরে তাকে মুচলেকা দেওয়া হচ্ছে যে বিজেপি আরএসএস করা যাবে না। সে কান ধরেছে, হাত জোড় করে ক্ষমা চাইছে, সে স্বীকার করতে বাধ্য করেছে, তাকে স্বীকার করতে বাধ্য করেছে যে সে আর বিজেপি আরএসএস করবে না। এবং সে যদি বিজেপি আরএসএস করে তাহলে তাকে খুন করা হবে। এটা পশ্চিমবাংলা, এটাই গণতন্ত্র। কোনো সাংবিধানিক অধিকার থাকবে না এখানে
কোনো হিন্দুর জন্য। আরএসএস কোনো খুব কমই মুসলমান আছে যারা আরএসএস করেন। বিজেপি পশ্চিমবাংলাতে সেরকম হাতে গোনা কিছু সংখ্যালঘুরা যোগ দিয়েছে। বিজেপি আরএসএস যারা করে তাদের 99% হিন্দুরা, এবং হিন্দুরা এই পার্টি করলে তাদেরকে খুন করা হবে, তাদেরকে মুচলেকা দিতে হবে, সেটাই নিদান। আরও মজার ব্যাপার হলো এই, পুলিশের কাছে যখন এফআইআর দায়ের করার দাবি জানানো হয় তখন মূলতভাবে তারা বলেছে এত কম সময়ের ভিতর আমরা এর উত্তর দিতে পারবো না, অর্থাৎ এফআইআর নিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে কাজল শেখ, তৃণমূলের নেতা, যিনি অনুব্রত মণ্ডলের একজন প্রতিদ্বন্দ্বী, তিনি স্বীকার করেছেন এ ধরনের ঘটনা এবং তিনি অপেক্ষা করছেন পুলিশ যদি এফআইআর নেয় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ এখানেই যোগ সাজসটা খুব স্পষ্ট যে পুলিশ হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে এফআইআর নিতে চায়নি, কারণ এফআইআর নিলে সেটা নথিভুক্ত হয়ে যাবে। আর তাই পুলিশ এখানে এখনো পর্যন্ত সেই মিলন শেখ কিংবা আজিজুল শেখকে গ্রেফতার করেনি। দর্শকবৃন্দ, আপনারা 1980 সালে কাশ্মীরে জেনোসাইডের আগে সেই 3টি কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা স্মরণ করতে পারেন কিনা। চালিব, গালিব, তালিব। তখন এটা ভীষণভাবে তখন আকাশে বাতাসে স্লোগান উঠেছিল। হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলা হতো, চালিব কথার অর্থ পালিয়ে যাও এখান থেকে। চালিব, গালিব কথার অর্থ হলো মরে যাও, অর্থাৎ হয় পালিয়ে যাও না হয় মৃত্যুবরণ করো। আর শেষটি হলো তালিব, না হয় ইসলাম গ্রহণ করো। চালিব, গালিব, তালিব, হয় পালিয়ে যাও, না হয় খুন হও, না হয় ইসলাম গ্রহণ করো। এই স্লোগান ওঠার পরে 5000 হিন্দু কাশ্মীরি পণ্ডিতকে খুন করা হয়েছিল। বহু মানুষ, প্রায় 1 লাখের মতো কাশ্মীরি হিন্দু পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং অনেকেই ধর্মান্তরিত হয়েছে। আজকে বাংলাদেশে যা হয়, যা হচ্ছে, যা ঘটেছে, একের পর এক হিন্দু নিধন, সেই দীপু দাস খুন কিংবা অমৃত মণ্ডলের খুনের কথা আজকে মনে পড়ছে, এই নানুরের ঘটনা কিংবা বিজেপি আরএসএস কে যেখানে পাও সেখানে কতল করো, খুন করার নিদান শুনে। ঠিক শমশেরগঞ্জে যেভাবে হরগোবিন্দ দাস কিংবা চন্দন দাসকে খুন করা হয়েছে, বাংলাদেশের কথাই মনে পড়ে যায়। ঠিক মনে পড়ে যায় কাশ্মীরি হিন্দু জেনোসাইড কিংবা গ্রেট ক্যালকাটা কিলিং, এই কলকাতার বুকে 1946 সালে যেভাবে দাঙ্গা ঘটানো হয়েছিল, একের পর এক হিন্দুদেরকে খুন করা হয়েছিল। মনে পড়ে যায় সেই নোয়াখালীর দাঙ্গা। আজকে ঠিক একই কাহিনী ফুটে উঠছে এই পশ্চিমবাংলাতে, মমতার রাজ্যে, মমতার দেওয়া গণতন্ত্রে। তফাৎটা কোথায়? বাংলাদেশের সাথে পশ্চিমবাংলার আজকে তফাৎ কোথায়? 1980 সালের কাশ্মীরের সাথে পশ্চিমবাংলার তফাৎটা কোথায়? এটাই শুরু, এবং এভাবেই হিন্দুদেরকে এখান থেকে মেরে কেটে উৎখাত করে তাড়িয়ে দেওয়া হবে। তফাৎ একটাই, ওপারে ইউনূস সরকারের মদতপুষ্ট হয়ে জিহাদিরা হিন্দুদেরকে খুন করে, আর এখানে মমতার মদতপুষ্ট হয়ে জিহাদিরা খুন করছে হিন্দুদের। মমতা একজন হিন্দু নামের একজন হিন্দু, তিনি ক্ষমতা দখল করে 15 বছরে এই গণতন্ত্র উপহার দিয়েছেন, আর তার বদৌলতে আজকে হিন্দুরা এখানে ভয়ে আতঙ্কগ্রস্ত। এটা একটা নমুনা। এভাবে উস্কানি দিয়ে, এভাবে সন্ত্রাসী ভয় দেখিয়ে হিন্দুদেরকে
হিন্দুদের মনে ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তোমরা প্রস্তুত হও এখান থেকে পালিয়ে যেতে, নতুবা তোমাদের সামনে খুন রয়েছে, অথবা তোমাদের সামনে রয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করো। যে কারণের জন্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন তাদেরকে ইসলামে দাওয়াত দিতে হবে। আজকে সেই কলকাতাতে একের পর এক 80টির মতো উর্দু স্কুল খোলা হয়েছে, স্কুল বন্ধ করে দিয়ে। আজকে পশ্চিমবাংলাতে 8000 স্কুল বন্ধ করা হয়েছে, মাদ্রাসা খোলা হয়েছে একের পর এক। আজকে সেখানে লোভ দেখিয়ে হিন্দুদের সেই মাদ্রাসাতে ভর্তি করানো হচ্ছে। একদিকে মৌলবাদী শিক্ষা দেওয়া হচ্ছে খারিজি মাদ্রাসাতে, এই ধরনের জঙ্গিদের তৈরি করা হচ্ছে। মমতার মদতপুষ্ট হয়ে কিছু ইসলামিক নেতৃত্বাধীন কিংবা মৌলবাদী নেতাদের আশ্রয় তারা এই কাজ করছে। এদিকে এ নিয়ে সেই রিন্টু পালের মা কি বলেছে আপনারা শুনুন। বটে তো আমার একটাই ছেলে, ধরুন আমার ছেলেকে যদি মেরে দেয় আমি কি করব? আমি কাকে নিয়ে থাকবো? কেন আমার ছেলেকে হুমকি দিতে পারবো? আমার ছেলে কোনো পার্টি করে না, আমার ছেলে স্কুল যায় আসে, তাহলে আমাকে 12 মাস ওই রাস্তা দিয়ে স্কুল যাওয়া আসা করতে হবে। তাহলে আজকে ধমকি দিয়েছে, কাল মেরে ফেল দেয় যদি, তখন আমি কি করবো? আমার তো করার কিছুই নাই। কেন করবে এরকম? পার্টি করে না, কিছুই না, সে নিজের ধান দেয়, নিজের কাজে থাকে। কেন এরকম করবে আমার ছেলেকে? কী জন্যে তাকে জোরাত করতে হবে? কিসের জন্যে? সে তাদের খায় না, পরে নিজে কর্ম করে নিজে খায়। 5 পয়সা কারু নেয় না, কোনো কাঁচা এলে পাওয়া দেয় না কারু। হয়তো বলুক গানে গ্রামের লোক বললো, কত গোটা লোক বললো, সব বলুক গোটা যারা গ্রামে। হুমকি দিয়েছে চেনেন তাদের? না, আমি কি করে চিনবো? ধরেন অন্য গ্রাম। আপনি কি চাইছেন? যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার করা হোক বা বিচার চাইছেন? না, কি বলবো, বিচার চাইবো, এখন গ্রেপ্তার করাবো, এখন আবার যদি মেরে দেয় সেই ভয়ে আমি আর কিছু চাইছি না। আমি চাইছি ছেলের যেন কিছু ক্ষতি না হয়। রিন্টু পালের মা ভয়ে আতঙ্কগ্রস্ত, তার ছেলে যদি খুন হয়, আর তার ভয়ে তিনি তাদের এগেনস্টে কোনো এফআইআর দায়ের, তাদের এগেনস্টে তাদের শাস্তির কথাও ভাবতেও পারছেন না। কারণ আজকে তার মা যদি তাদের শাস্তির কথা, সেই দুষ্কৃতিকারী জঙ্গিদের শাস্তির কথা বলেন, মিলন শেখ কিংবা আইজুল হকের শাস্তির কথা বলেন, তাহলে তার ছেলেকে হয়তো মেরে কেটে জলে ভাসিয়ে দিবে কিংবা পুঁতে রেখে দিবে অথবা জঙ্গলে ফেলে দিবে, আর সেই ভয়ে তিনি আতঙ্কগ্রস্ত। কিন্তু এই মাটি জানে না যে হয়তোবা আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশের মতো হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চন্দন দাস কিংবা হরগোবিন্দ দাসকে খুন করা হবে। এই মাটি এখনো বুঝতে পারছে না যে পশ্চিমবাংলা কোথায় যেতে চলেছে। এইরকম রিন্টু পালের মায়ের মতো অনেক মারাই 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সন্তুষ্ট হয়ে মমতা ব্যানার্জিকে 3 বার ক্ষমতায় এনেছে। আর মমতা ব্যানার্জি এদেরকেই পুষে রেখেছে, বড় করছে পশ্চিম বাংলাদেশ তৈরি করার জন্য, অথবা একটা ইসলামিক স্টেট অফ বেঙ্গল তৈরি করার জন্য। আজকে সেই বাম কিংবা অমর্ত্য সেন কিংবা সোকল্ড সেকুলার যারা পশ্চিমবাংলাতে বসবাস করে তারা নীরব। গত 75 বছর ধরে বাম কংগ্রেসরা এদেরকেই পুষেছে। আজকে তাদের বাড়ন্ত ডানা মেলে উঠছে। আজকে পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে হিন্দুদেরকে খতম করার জন্য, কতল করার জন্য, খুন করার জন্য তারা দাওয়াই দিচ্ছে, নিদান দিচ্ছে। কি হবে? মমতা ব্যানার্জি এই সাম্রাজ্যই চায়, কারণ তার একটা স্পষ্ট ধারণা আছে। তিনি পশ্চিম বাংলাকে আলাদা রাষ্ট্র মনে করেন ভারতের অংশ থেকে। একদিকে জয় বাংলা, আর একদিকে জয় শ্রীরাম। জয় শ্রীরাম যারা বলে তারা ভারতের সঙ্গে থাকতে চায়, আর যারা জয় বাংলা স্লোগান দেয় তারা বলে আমরা ভারত থেকে আলাদা, আমরা সেপারেট কান্ট্রি। মমতার সৌজন্যে, মমতার রাজনৈতিক ধারায় এরা মিলেমিশে একাকার। মমতার সৌজন্যে, মমতার সাহসে তারা আজকে সাহস নিয়ে রাস্তায় নেমে হিন্দুদের খুন করার জন্য উদ্যত হয়েছে। আর তাই বিজেপি আরএসএস পেলে তারা খুন করতে, কতল করতে নিদান দিচ্ছে এবং মুসলিকা দিয়ে লিখে নিচ্ছে যে বিজেপি আরএসএস করা যাবে না। দর্শকবৃন্দ,
আপনারা অপেক্ষা করুন ভবিষ্যৎ কোন দিকে যায়। বেঁচে থাকা মানুষের অধিকার ঠিক একজন খ্রিস্টান কিংবা মুসলিমের যে ধরনের অধিকার রয়েছে ঠিক একজন হিন্দুরও সেই অধিকার। কিন্তু কাশ্মীরে হিন্দু রক্ষা হয়নি, হিন্দু নিধন হয়েছে। তখন সেখানে একটা সরকার ছিল, কেন্দ্রেরও একটা সরকার ছিল এই ভারতের ভূমিতে, তারপরেও হিন্দুরা খুন হয়েছে। পশ্চিমবাংলাতে একটা সরকার ছিল মমতা ব্যানার্জির সরকার, তারপরেও শমশেরগঞ্জের চন্দন দাস এবং সেই হরগোবিন্দ দাস প্রতিমা গড়ার দায়ে খুন হয়েছে। বাংলাদেশেও একটা সরকার আছে, ইউনূস সরকার, তারপরেও একের পর এক দীপু দাসের মতো গত 18 দিনে 6-7 জন হিন্দু খুন হয়েছে। কেউ হিন্দুদের প্রোটেকশন দিতে পারেনি। ঠিক কোরআন কিংবা হাদিসে যে কথা লেখা আছে, হিন্দুদের বেঁচে থাকতে গেলে জিজিয়া কর দিতে হবে। দিল্লিতে মোগল সাম্রাজ্য যখন ছিল ঠিক তখন এই জিজিয়া করের নিয়ম ছিল। হিন্দুদেরকে বেঁচে থাকতে হলে, হিন্দুদেরকে যদি প্রোটেকশন দিতে হয় সরকারকে, তাহলে তাদেরকে কর দিতে হবে, খাজনা দিতে হবে প্রোটেকশনের দায়ে। আজকে কোনো তফাৎ নেই। আজকে তখন জিজিয়া কর দিলে প্রোটেকশন দেওয়া হতো, কিন্তু কাশ্মীর খুনে হিন্দুরা কোনো জিজিয়া কর দেয়নি, কিন্তু খুন হয়েছে। পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির সরকারকে চন্দন দাস কিংবা হরগোবিন্দ দাস খুন হয়েছে কোনো জিজিয়া কর না দিয়েই। গ্রেট ক্যালকাটা কিলিংয়ে খুন হয়েছিল হিন্দুরা। তখন প্রাদেশিক সরকার পশ্চিম পাকিস্তান থেকে পুলিশ এনে সমস্ত থানায় ভরিয়ে দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছিল। ঠিক বাংলাদেশে যেভাবে ইউনূস সরকারের প্রশাসন নীরব থাকে, ঠিক একইভাবে পশ্চিম বাংলাতে মমতা সরকারের পুলিশও নীরব। বেলডাঙ্গা তার আরও একটি জলজান্ত উদাহরণ। শমশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস কিংবা চন্দন দাস খুন হয়, 1 কিলোমিটার দূরে পুলিশ স্টেশন, তারা হাত গুটিয়ে বসে রেখেছিল। বেলডাঙ্গাতে গত সপ্তাহে যে সোমা মাইতির উপরে হামলা হলো, প্রহার হলো, চুলের মুঠি ধরে টেনে হিসড়ে তাকে শ্লীলতাহানির ঘটানো হলো, সেখানেও সোমা মাইতি জি24 ঘন্টার সাংবাদিক, পুলিশের হেল্প চেয়েছিলেন, পাশেই গাড়িতে পুলিশ বসেছিল, তারা মুখ ফিরিয়ে নেয়, তারা গাড়ির ভিতরে বসে থাকে। পুলিশ নিষ্ক্রিয় ছিল, তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। মমতা ব্যানার্জির প্রশাসনই তাদেরকে নিষ্ক্রিয় করেছিল, অথবা তারা ভয়ে মবের সামনে যেতে পারেনি। আজকে যারা রিন্টু পালের নানুরে মুসলেকা দিয়ে লিখিয়ে নিচ্ছে বিজেপি আরএসএস করা যাবে না, কিংবা পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে বিজেপি আরএসএস কর্মী পেলে তাদেরকে কতল করো, খুন করোর নিদান দিচ্ছে, তাদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি। মমতার প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করেনি। আগামী দিন চন্দন দাস কিংবা হরগোবিন্দ দাসের মতো খুন হলে, নোয়াখালীর মতো দাঙ্গা হলে, বাংলাদেশের মতো দীপু দাস কিংবা অমৃত মণ্ডলের মতো খুন হলে, কিংবা এই পশ্চিম বাংলাতে যদি আরও হিন্দুরা খুন হয় অদূর ভবিষ্যতে, সেটা হবে সরকারের নীরবতায়, ছত্রছায়ায়। কারণ একদল মানুষ সরকারের সাহায্য নিয়ে এই খুন ঘটাবে। হিন্দুরা অপেক্ষায় থাকুন, আরও হয়তো অদূর ভবিষ্যতে আপনারা দেখে যেতে পারবেন কিভাবে ক্যালকাটা কিলিং কিংবা কাশ্মীর কিংবা নোয়াখালী কিংবা বাংলাদেশ কিংবা শমশেরগঞ্জের মতো হিন্দুরা খুন হচ্ছে। আজকে যারা জেগে আছেন অথবা জেগে ঘুমাচ্ছেন, আজকে যারা ঘুমিয়ে আছেন কিংবা জেগে ঘুমাচ্ছেন, তাদের জন্য এটা অনুভব করার ব্যাপার রয়েছে।
ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।